হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রম হিরো টু জিরো সিরিজের এটা প্রথম ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে পি রেশিও নিয়ে কথা বলবো। আমাদের স্টকের পি রেশিও সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন। গত কয়েকটা মিটিংয়ে আমি দেখেছি যে আপনারা পি রেশিও নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন। তো এই কারণে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে কি কভার করব, প্রথমে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটা হলো প্রথমে পিই রেশিও কি, তারপর পিই রেশিও কেন গুরুত্বপূর্ণ, পিই রেশিও কিভাবে হিসাব করা হয় এবং আদর্শ পিই রেশিও কত হওয়া উচিত, আমাদের বাংলাদেশে বর্তমান সুদের নীতি অনুযায়ী আমাদের পিই রেশিও কত হওয়া উচিত, সেটা নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের যে মুভমেন্ট সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক পাবেন হলো আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে গেলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। তো মূল আলোচনায় চলে আসি। প্রথম যে প্রশ্নটা সেটা ছিল হলো পি রেশিও কি। আপনারা যারা নতুন শেয়ার বাজারে বিনিয়োগকারী আছেন বা একদম বিগিনার যারা, তারাই মূলত এই ধরনের প্রশ্ন করে থাকেন। যারা অনেক দিন থেকে শেয়ার মার্কেটে আছেন অলরেডি, তারাই পি রেশিও সম্পর্কে আমি আশা করি তারা জানেন। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা ইফেক্টিভ হবে। তো পি রেশিও মূলত কি, শেয়ারের বর্তমান প্রাইস এবং ওই শেয়ারের বিপরীতে সে অ্যানুয়ালি যে আর্নিংটা করতেছে সেইটার মধ্যকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা মূলত পি রেশিওর মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো একটা শেয়ারের বর্তমান যে বাজার মূল্য, অর্থাৎ যে কোনো শেয়ারের বর্তমানে যে প্রাইসে লেনদেন হচ্ছে বা কেনা বেচা হচ্ছে, সেই প্রাইসটা হলো পি। আর এই যে শেয়ারটা, এই শেয়ারটা অ্যানুয়ালি যে পরিমাণ আর্ন করতেছে, প্রত্যেক শেয়ারের বিপরীতে ওই কোম্পানিটা যে পরিমাণ আর্ন করতেছে সেটা হলো ই। তো পি ডিভাইডেড বাই ই, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পি রেশিওটা পেয়ে যাব। তো এইটার মাধ্যমে মূলত আমরা কি বুঝি, পি রেশিওর মাধ্যমেই আমরা একটা শেয়ার ওভার ভ্যালুড অবস্থায় আছে নাকি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে সেটা মূলত আইডেন্টিফাই করি। তো যখন কোনো একটা শেয়ারের পি রেশিও অনেক হাই হয়ে যাবে, তখন আমরা বলবো যে এই শেয়ারটা অলরেডি ওভার ভ্যালুড অবস্থায় আছে। আর যদি কোনো একটা শেয়ারের পি রেশিও অনেক কম থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই শেয়ারের বর্তমান যে প্রাইসটা সেটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো যদি আমরা এই আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমাদের পরবর্তী স্টেপ নিতে আমাদের জন্য অনেক সুবিধা হবে। শেয়ার সিলেকশনের ক্ষেত্রে আমাদের পি রেশিও খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। বাট শুধুমাত্র পি রেশিও দেখে অথবা শুধুমাত্র পি রেশিওর ভিত্তিতে কোনো একটা শেয়ার সিলেকশন করা একদম বোকামি। আপনার কোনো একটা শেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনাকে যদি 10টা প্যারামিটার দেখতে হয়, সেই ক্ষেত্রে পি রেশিও একটা। কারণ পি রেশিও শুধুমাত্র পি রেশিওর উপরে কেন ডিপেন্ড করবেন না, পি রেশিও ওভার ভ্যালুড হোক অথবা আন্ডার ভ্যালুড হোক, এইটা মূলত দুই ধরনের মেসেজ কিন্তু আমাদেরকে দিয়ে থাকে। তো এই দুই ধরনের মেসেজ মূলত আমরা কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে বর্জন করব, সেই বিষয়টা কিন্তু অন্যান্য যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো দেখে কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হয়। আরও যে প্যারামিটারগুলো আছে সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলাপ আলোচনা করব। তো বিষয়গুলো আপনারা পার্ট পার্ট করে আস্তে আস্তে জানতে পারবেন। তো মূল যে কথাটা সেটা হলো যে শুধুমাত্র পি রেশিও দেখে আপনারা কোনো একটা শেয়ার সিলেকশনে যাবেন না। যদি কোনো একটা শেয়ার দেখেন যে অনেক পি রেশিও অনেক হাই, সেই ক্ষেত্রে আমাদের যে দুই ধরনের মেসেজ যায়, প্রথমটা হলো ইনভেস্টররা বিশ্বাস করে আর্নিংটা হয়তো বাড়বে। তার কারণ কি, যেহেতু এই পি রেশিওটা বাড়তেছে। পি রেশিওটা কেন বাড়তেছে? কারণ এইটার প্রাইস বাড়তেছে। প্রাইস কেন বাড়তেছে? কারণ এটার একটা ডিমান্ড তৈরি হয়েছে, মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ হয়ে গেছে। কি কারণে হচ্ছে? অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে মানুষের একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে। কোনো একটা কারণে হয়তো কোম্পানি ভালো করতেছে, মানুষজন অলরেডি জেনে গেছে যে কোম্পানিটা ভালো করতেছে, সে কারণে কিন্তু এটা প্রাইস বাড়তেছে। প্রাইস যত বেশি বাড়বে, আর্নিং তো একটা জায়গায় থেমে আছে, কারণ অলরেডি আর্নিং তো আগে পাবলিশ করা হয়ে গেছে। তো যখন আর্নিং ফিক্স থাকে এবং প্রাইসটা বাড়তে থাকে, তখন কিন্তু পি রেশিওটা আস্তে আস্তে হাই হয়ে যায়। অর্থাৎ পাবলিক সেন্টিমেন্টে যদি পজিটিভনেস আসে
এইটার কিন্তু ডিমান্ড তৈরি হয়, তখন কিন্তু এইটা প্রাইসটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখনই প্রাইস বাড়বে তখন এটার আপনার পি রেশিওটাও কিন্তু বাড়তে থাকবে। এই হলো বিষয়। তো পি রেশিও হাই দেখেই যদি বলেন যে এটা ওভার ভ্যালুড অবস্থায় আছে, আমরা এই শেয়ারে যাব না, বিষয়টা কিন্তু সেটা কিন্তু বেশি ভালো রেজাল্ট দেবে না। সে কারণে আপনাদের শুধুমাত্র পি রেশিওর দিকে ফোকাস না করে অন্যান্য আরও যে বিষয়গুলো আছে, তাদের আর্নিং গ্রোথ, তাদের কোম্পানির ইমপ্রেশন, তাদের কোম্পানির ব্যবসা কীরকম চলতেছে, সমস্ত বিষয়গুলো বিবেচনা করে কিন্তু শেয়ার সিলেকশন করতে হয়। তো এলো একটা। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা আমাদেরকে দেখায় যে এটা ওভারভ্যালুড আছে। এক কথায় আমাদের ইনভেস্টর যারা আছে তাদেরকে যে মেসেজ দেয় হাই পি রেশিও, সেটা হলো যে প্রথমত এটা আর্নিং বাড়বে, আর দ্বিতীয় যে আরেকটা মেসেজ দেয় সেটা হলো যে এটা ওভারভ্যালুড আছে। ওভারভ্যালুড তো অবশ্যই আমাদের জন্য মাইনাস পয়েন্ট, এবং এটার আর্নিংটা সামনের দিকে বাড়বে বা বাড়তে পারে, তো এটাও কিন্তু আমাদেরকে একটা পজিটিভ মেসেজ দেয়। আবার যদি আপনি লো পি রেশিওর দিকে খেয়াল করেন, লো পি রেশিও যেটার যে কোম্পানির পি রেশিওটা অনেক কম, তো সেটা আমাদেরকে কি মেসেজ দেয়? সেটা আমাদেরকে মেসেজ দেয় হলো যে এই শেয়ারটার আর্নিং দিন দিন কমতেছে। যদি এরকম হয় যে প্রাইস আমাদের হয়তো একটা লিমিটেড জায়গায় আছে, একটা রেঞ্জের মধ্যে আছে, বাট এটা আর্নিংটা আস্তে আস্তে কমতেছে, তাহলে কিন্তু এটার পি যে রেশিওটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, পি রেশিওটা কমতে থাকবে। যদি প্রাইস একটা জায়গায় থাকে এবং আর্নিংটা কম থাকে, তাহলে কিন্তু পি রেশিওটাও কমবে। তো সেই কারণে যেহেতু যেহেতু আর্নিং গ্রোথটা মাইনাসের দিকে, অর্থাৎ এটা সামনের দিকে আরও খারাপ করতে পারে, এই একটা মেসেজ কিন্তু ইনভেস্টরদের কাছে দেয়। আর একটা মেসেজ দেয়, সেটা হলো যে এই শেয়ারটা বর্তমান যে অবস্থায় আছে সেটা কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, অর্থাৎ একটা ডিসকাউন্ট প্রাইসে আছে। বর্তমানে ওর যে আর্নিংটা, সেই আর্নিংটা যদি ফিক্স থাকে আর তার প্রাইসটা যদি কমতে থাকে, তখন কিন্তু এটা একটা ডিসকাউন্ট প্রাইসে চলে আসছে বলে আমরা ধরে নেই। বা কথায় আমরা দুইটা মেসেজ পাই, হাই পির ক্ষেত্রেও দুইটা মেসেজ পাই, লো পি রেশিওর ক্ষেত্রেও দুইটা মেসেজ পাই। তো যদি সামারিটা নিই, হাই পি রেশিওর ক্ষেত্রে আমরা কি মেসেজ পাই? প্রথম কথা হলো যে এটার যেহেতু প্রাইস বাড়তেছে, আর্নিংটা সামনের দিকে বাড়বে বলে আশা করা যায়। তার কারণ হলো মানুষের মধ্যে যে পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সেটা তো এমনি এমনি তৈরি হয় নাই, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কোম্পানির গ্রোথটা ভালো, সে কারণে প্রাইসটা বাড়তেছে, প্রাইস বাড়ার কারণে পি রেশিওটা বেড়ে গেছে। আর একটা মেসেজ দেয় যে এটা ওভারভ্যালুড অবস্থায় আছে, যদি আমরা এখানে ইনভেস্ট করি সেটা আমাদের জন্য বিপজ্জনক হইতে পারে। দুইটা মেসেজ দেয়। আর লো পি রেশিও যেটার, সেটাতে আমাদেরকে দুই ধরনের মেসেজ দেয়। একটা হলো প্রাইস বাড়তেছে না, একটা রেঞ্জের মধ্যে আছে, ওকে, বাট এর যে আর্নিংটা আছে সেটা দিন দিন কমে যাচ্ছে। তো আর্নিংটা যখন কমে যায়, তখন কিন্তু এটার প্রাইসটা কিন্তু পি রেশিওটা কিন্তু দিন দিন কমতে থাকে। তো যখনই আমাদের পি রেশিওটা ধীরে ধীরে কমতে থাকবে এবং আর্নিংটাও গ্রাজুয়ালি কমতে থাকবে, তখন কিন্তু এটার পাবলিক সেন্টিমেন্টে কিন্তু নেগেটিভ একটা জিনিস তৈরি হবে। সেক্ষেত্রে আমাদের জন্য এই ধরনের শেয়ার কিন্তু বিপজ্জনক। এবং আরেকটা যে মেসেজটা দেয়, সেটা হলো যে প্রাইস ধরেন একটা রেঞ্জের মধ্যে আছে এবং আর্নিংটাও একটা রেঞ্জের মধ্যে আছে, তাহলে হবে কি, তো যদি আর্নিংও একটা রেঞ্জের মধ্যে থাকে এবং আমাদের প্রাইসও একটা রেঞ্জের মধ্যে থাকে, তখন আমরা কিন্তু বলি যে এটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, অর্থাৎ ডিসকাউন্ট প্রাইসে আছে। এখন যদি আমরা এটা গ্র্যাব করি, তাহলে ভবিষ্যতে যদি আর্নিংটা বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটার ডিমান্ডও বাড়বে এবং পাবলিকের কাছে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে, সেই ক্ষেত্রে আমাদের এটার প্রাইস কিন্তু বাড়তে থাকবে। তো এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়গুলা পি রেশিওর ক্ষেত্রে আপনাদের মাথায় থাকলে পরবর্তী আরও যে প্যারামিটার আছে, যেমন ইপিএস, ডিভিডেন্ড ইল্ড, তারপরে হোল্ডিং, তার পরবর্তীতে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, সমস্ত বিষয়গুলো মাথায় যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু আপনাদের শেয়ার সিলেকশনের ক্ষেত্রে সুবিধা হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের যে মুভমেন্ট, সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান, আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক পাবেন হলো আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে গেলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। পক্ষে এবং বিপক্ষে তো অনেক কথা বললাম, এখন মূল যে প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো
যে লো পি রেশিও ভালো নাকি হাই পি রেশিও ভালো, অর্থাৎ যে শেয়ারের পি রেশিও অনেক বেশি আছে সেইটা ভালো নাকি যে পি রেশিওটা অনেক কম আছে সেটা ভালো। এই প্রশ্নের যদি উত্তর চান তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মনোযোগ সহকারে শুনবেন। যখন কোনো একটা শেয়ারের পি রেশিও অনেক বেশি হাই থাকবে তার মানেই যে ওই শেয়ারটা খারাপ, বিষয়টা কিন্তু ওরকম না। হাই পি রেশিও হলেও সেই শেয়ারটা কিন্তু সামনের দিকে ভালো করতে পারে। কিভাবে? যদি আপনি দেখেন যে একটা কোম্পানির অন্যান্য সমস্ত বিষয়গুলো ঠিক আছে, যেমন তার যে আর্নিংয়ের গ্রোথ, যে কোম্পানির যে ইমপ্রেশন, তাদের যে ব্যবসা, সমস্ত বিষয়গুলো ঠিক আছে, কিন্তু তার প্রাইসটা অনেক বেশি উঠে গেছে উপরে, এক কথায় এটাকে ওভার ভ্যালুড দেখাচ্ছে, পি রেশিওটা অনেক হাই এটা দেখাচ্ছে, এইটাতে খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই। তার কারণ কি? কোম্পানি যেহেতু ভালো, কোম্পানির সমস্ত প্যারামিটার যেহেতু ভালো, সেক্ষেত্রে তাদের যে প্রিভিয়াস ইপিএসগুলো অনেক আগে দেওয়া হয়েছে বা অ্যানুয়াল ইপিএস লাস্ট যে বছরে যেটা দেওয়া হয়েছে সেটা তো ফিক্সড অবস্থায় আছে এবং কোম্পানির অবস্থা সব দিক দিয়েই ভালো হয়ে গেছে, যার কারণে এখানে পাবলিক একটা সেন্টিমেন্ট, পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে, সবার আগ্রহ তৈরি হয়েছে, যার কারণে এটার কিন্তু প্রাইসটা বেড়ে গেছে। কারণ আমাদের শেয়ারের সমস্ত শেয়ারের প্রাইসটা ডিপেন্ড করে এটার ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। যেহেতু একটা পাবলিক সেন্টিমেন্টে ডিমান্ড তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এটার প্রাইস বাড়তেই পারে। আর প্রাইস যত বেশি বাড়বে, যদি এই ইপিএসটা আর এর মধ্যে প্রকাশ না হয় বা আর যদি না বাড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই ইপিএসের হিসেবেই যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু পি রেশিওটা অনেক হাই দেখাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যখনই কোনো একটা পি রেশিওর হাই পি রেশিও দেখবেন, তো শুধুমাত্র সেইটা না বিচার বিশ্লেষণ করে, শুধুমাত্র সেইটার ভিত্তিতে না বিচার বিশ্লেষণ করে আপনারা অন্যান্য সকল প্যারামিটার দেখেন, দেখার পরে যদি দেখেন যে হ্যাঁ কোম্পানির সকল প্যারামিটার ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র পি রেশিওটা হাই, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে সেখানে ইনভেস্ট করতে পারেন। কারণ এখানে কোম্পানির পারফরমেন্স ভালো জন্য পি রেশিওটা বেড়ে গেছে। তো এইটা যদি সামনের দিকে ভালো ইপিএস দেয় তাহলে এটা একটা অ্যাডজাস্টেবল একটা পরিস্থিতিতে চলে আসবে এবং ডিমান্ড কিন্তু রয়ে যাবে। এই বর্তমান যে ডিমান্ডটা আছে এই শেয়ারের প্রতি, সেই ডিমান্ডটা কিন্তু রয়ে যাবে। আবার আরেকটা ক্ষেত্রে যদি দেখেন যে আপনার পি রেশিওটাও অনেক হাই, বাট এটার অন্যান্য যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলো খুবই খারাপ, এর আর্নিং ধরেন কোম্পানি লসে আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোতে সব জিরো অর্থাৎ মাইনাস, তার পরবর্তীতে শেয়ার হোল্ডিংয়ে দেখা যাচ্ছে যে পাবলিকের কাছে সবচেয়ে বেশি শেয়ার, এই সমস্ত বিষয়গুলো যখন দেখবেন যে নেগেটিভ, তখন আপনি ডিসাইড করবেন যে হ্যাঁ এইটা ওভারভ্যালুড অবস্থায় আছে, এইটা যে কোনো সময় ফল করতে পারে, যে কোনো সময় এটাতে আমাকে শেয়ার ধরায় দেওয়া হইতে পারে। তো এই সমস্ত বিচার বিশ্লেষণ যখন আপনি করবেন তখন আপনি আন্ডারভ্যালুড ওভারভ্যালুড জিনিসটা বুঝতে পারবেন। এক কথায় হাই পি রেশিও যে শেয়ারগুলো আছে সেগুলোকে আপনাকে অন্যান্য প্যারামিটার, সমস্ত প্যারামিটারগুলো বিচার বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এবার আসেন লো পি রেশিও। লো পি রেশিও হইলেই যে এই শেয়ারটা ভালো হবে এরকম কোনো কথা ভিত্তি নাই। যদি একটা পি রেশিও অনেক কমও থাকে সেটাও কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে। কেন? যদি একটা ধরেন একটা কোম্পানির পি রেশিও অনেক কম, তখনই আপনি অন্যান্য প্যারামিটারগুলো দেখবেন যে অন্যান্য প্যারামিটারগুলোর কী অবস্থা, এটার ইপিএস কীরকম অবস্থায় আছে বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো কীরকম আছে, এটার হলো ডিভিডেন্ড ইল্ড কীরকম আছে, এটা শেয়ার হোল্ডিং কীরকম আছে, সমস্ত বিষয় আপনি বিচার বিশ্লেষণ করার পরে যদি আপনার কাছে মনে হয় যে অন্যান্য সকল প্যারামিটারে এটা ঠিক আছে এবং এটার পি রেশিও বর্তমান অনেক কম, তাহলে আপনি ধরে নেবেন যে এটা আন্ডারভ্যালুড অবস্থায় আছে। আর যদি দেখেন যে অন্যান্য সকল প্যারামিটার নেগেটিভ বা বেশিরভাগ প্যারামিটারগুলো নেগেটিভ এবং এটার পি রেশিওটাও অনেক কম অবস্থা, মানে কম আছে, তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যেহেতু কোম্পানি মানে পরিস্থিতি খারাপ বা কোম্পানির পারফরমেন্স খারাপ, সে কারণেই কিন্তু এটা প্রাইস কমে আসছে। তো পাবলিক সেন্টিমেন্টে যখনই নেগেটিভ কোনো একটা সাইট তৈরি হয় তখন কিন্তু এটার প্রাইস আস্তে আস্তে কমে। আর প্রাইস এবং আর্নিংয়ের সাথে যেহেতু পি রেশিও জড়িত, সেটা কিন্তু সরাসরি এটার পি রেশিওর উপরে প্রভাব ফেলে। সেই কারণে আপনাকে শুধুমাত্র পি রেশিও দিয়ে কোনো একটা শেয়ারকে যাচাই বাছাই করা যাবে না।
তো যখন আপনি কোনো একটা শেয়ার সিলেকশনে যাবেন অবশ্যই পি রেশিওর পাশাপাশি অন্য যে আমাদের প্যারামিটারগুলো আছে সেই প্যারামিটারগুলো আপনি দেখবেন। দেখার পরে অন্যান্য প্যারামিটার যদি আপনার কাছে ভালো মনে হয় এবং মনে হয় যে এই পি রেশিওটা অনেক কম অবস্থায় আছে, তখন আপনি একমাত্র সেই সময় আপনি বলতে পারবেন যে এটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আদারওয়াইজ আপনি কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই। আবার হাই পি রেশিওর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। ওভার ভ্যালুড বলতে গেলে আপনাকে কোম্পানি প্রোফাইল দেখতে হবে। কোম্পানি প্রোফাইল যদি আপনি দেখেন খারাপ, সেই ক্ষেত্রে এটার পি রেশিও অনেক হাই, তখন আপনি এটাকে বলতে পারবেন ওভার ভ্যালুড। তো আশা করি ওভার ভ্যালুড এবং আন্ডার ভ্যালুড ব্যবস্থাটা আপনি বুঝতে পারছেন, এবং সেই সাথে এইটার সাথে অন্যান্য কি বিষয় জড়িত আছে, আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন, এই সমস্ত বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করছি। আপনি আশা করি যে বুঝতে পারছেন। এখন কোনো একটা শেয়ারের পি রেশিও কম থাকলেই আপনি দৌড় দিয়ে কিনবেন না, এবং কোনো একটা শেয়ারের পি রেশিও অনেক বেশি দেখলেই আপনি ওখান থেকে লাভ দিয়ে মানে সেল করে দিয়ে চলে আসবেন না। এই কনফিডেন্সটা আশা করি যে আপনার ভিতরে গ্রো করছে। তো মূল যে বিষয়টা হলো পি রেশিওর পাশাপাশি আপনাকে অন্যান্য প্যারামিটারগুলো দেখতে হবে। অন্যান্য প্যারামিটারগুলো দেখার পরেই আপনি বুঝতে পারবেন যে এই শেয়ারটা ওভার ভ্যালুড অবস্থায় আছে নাকি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের যে মুভমেন্ট সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক পাবেন হলো আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে গেলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। এর পরবর্তী যে প্রশ্নটা ছিল সেটা হলো যে একটা শেয়ারের পি রেশিও কত হওয়া উচিত, এক কথা আদর্শ পি রেশিও যদি বলি সেটা কত হওয়া উচিত। এটা মূলত দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হলো যে দেশের যে সুদহার নীতি, সেই সুদহার নীতির উপরে ডিপেন্ড করে, আর একটা হলো দেশের অর্থনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। তো সুদহার নীতির উপরে কিভাবে নির্ভর করে সে বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করতেছি। যদি কোনো একটা শেয়ারের আপনি আদর্শ পি হিসাব করতে চান, তাহলে আপনাকে ব্যাংকের, ওই দেশের যে ব্যাংকের সুদহার নীতি সেটার সাথে সরাসরি জড়িত। কেন জড়িত বললাম? আপনি তো উভয় জায়গায় আসলে টাকা ইনভেস্ট করতেছেন, তাই না? আপনার ধরেন 1 লাখ টাকা আছে, আপনি এই 1 লাখ টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন কোনো একটা ব্যাংকে, তাহলে সেখান থেকে আপনি বাৎসরিক কত রিটার্ন পাচ্ছেন, এবং আপনি যে কোনো একটা কোম্পানি আপনি চালাবেন, সেই কোম্পানিটা যখন আপনি রান করবেন, সেই কোম্পানির মাধ্যমে আপনি কত টাকা অ্যানুয়ালি আর্ন করতেছেন, এই দুইটা বিষয়ের মধ্যেই কিন্তু আসলে তুলনাটা হয়। তো আমি স্বাভাবিকভাবে ইন্টারেস্টেড থাকব যেখান থেকে আমার আর্নিংটা বেশি আসবে সেটার উপরে, তাই না? যদি আমাকে ব্যাংক বেশি ইন্টারেস্ট দেয়, তাহলে আমার এই এত ইনভেস্ট করে বা আমি একটা জায়গায় কোম্পানি একটা রান করলাম, সেখান থেকে যে আর্নিংটা করলাম, কষ্ট করে আর্ন করলাম, সেটা দেখা গেল যে ব্যাংক আমাকে যদি ফিক্সড ডিপোজিট করে রাখতাম আমি যে টাকাটা, সেই টাকাটা থেকে কম রিটার্ন দিচ্ছে, তাহলে তো আমার ওই ব্যবসার দরকার নাই। এটা হলো একটা বেসিক বিষয়, তাই না? মানুষ যেখানে ইন্টারেস্ট অথবা প্রফিট যেখানে বেশি পাবে, মানুষের আকর্ষণ কিন্তু সেদিকেই থাকবে। তো যদি এরকম হয় যে আপনি একটা কোম্পানি রান করছেন, সেই কোম্পানিতে যে পরিমাণ আপনি প্রফিট করতেছেন সেইটা ব্যাংক ইন্টারেস্টের তুলনায় কম, তাহলে কিন্তু মানুষের এই কোম্পানির প্রতি কিন্তু আর আগ্রহ থাকবে না। মানুষের আগ্রহ থাকবে হলো ব্যাংকের প্রতি। মানুষ ব্যাংকে সরাসরি টাকা রাখলেই দেখা যাবে ব্যবসায় খাটাইলে যে পরিমাণ টাকা পাইতো তার থেকে বেশি পাচ্ছে। তো সেই কারণেই মূলত একটা দেশের যখন শেয়ার মার্কেটের যে কোনো কোম্পানির পি রেশিও, আদর্শ পি রেশিও হিসাব করা হয়, সেখানে এই ব্যাংক ইন্টারেস্ট সরাসরি জড়িত থাকে। ধরেন আপনি একটা ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করবেন 100 টাকা, ঠিক আছে? তো আমাদের বর্তমান যে সুদহার নীতি আছে, সেই সুদহার নীতি অনুযায়ী আপনার যে কোনো একটা ব্যাংকে যদি এফডিআর করেন 8.5% মতো আপনি অ্যানুয়ালি ইন্টারেস্ট পাবেন। তো 8.5% এটা হয়তো ব্যাংক ভেদে হয়তো কিছুটা কম বা বেশি হতে পারে, 8% থেকে 10% এরকম একটা জায়গায় থাকতে পারে। তবে আমরা 8.5% মোটামুটি সব ব্যাংকের একটা গড় করলে মোটামুটি 8.5%-এর একটা মতো একটা অ্যামাউন্ট আসে। তো 8.5% ধরে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা 100 টাকা ইনভেস্ট করব, সেখানে আমরা 8.5 টাকা ইন্টারেস্ট পাবো অ্যানুয়ালি। তাহলে এখানে আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট 100 টাকা, তাহলে আমরা ওইটাকে বলতেছি পি। তো পিটা আমাদের কত?
পিটা হলো 100 টাকা আর আর্নিংটা হলো 8.5 টাকা। এই হলো বিষয়, হিসাবটা ক্লিয়ার। তো এখন আমরা যদি এই যে আমরা পি এবং ই এই দুইটাকে যদি আমরা পি রেশিওর যে আমাদের ফর্মুলা সেটার মধ্যে যদি আমরা ফেলাই তাহলে কিন্তু আপনারা সরাসরি 100 ডিভাইডেড বাই 8.5 এটা যদি দেন তাহলে আসবে 11.76। অর্থাৎ আপনি অন্য সব কিছু ভুলে যান, আপনি ব্যাংকে ইনভেস্ট করছেন 100 টাকা, 8.5 টাকা অ্যানুয়ালি প্রফিট পাচ্ছেন। এখন এটার পি রেশিও কত, তাহলে আপনি কিন্তু 11.76 পাবেন। তো 11.76 মানে প্রায় 12-র কাছাকাছি। অর্থাৎ আপনি যদি ব্যাংকে একটা টাকা ইনভেস্ট করেন সেটার হিসাবে আপনার এখন পি রেশিও দাঁড়াচ্ছে হলো 12 বা 12-র কাছাকাছি। তো আর্নিং ইল্ড যেটা আমরা যেটা বলি সাধারণত আর্নিং ইল্ড সমান সমান 1 ডিভাইডেড বাই পিই রেশিও ইন্টু 100। তো এই যে এইটা যদি আমরা এই সূত্রের মধ্যে যদি আমরা এই 11.76 যেটা বেরোচ্ছে সেটা যদি বসাই তাহলে কিন্তু 8.5% আসে। অর্থাৎ মূল যে কথা সেটা হলো যে আপনি ব্যাংকে 100 টাকা যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন সেখানে 8.5 টাকা অ্যানুয়ালি আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, অর্থাৎ আপনার আর্নিং ইল্ড হলো 8.5%। এটা হলো মূল বিষয়। তো এখন আমাদের যেহেতু ব্যাংকেই 8.5% আমাদেরকে দিচ্ছে, আমরা সেই ধরনের কোম্পানিকে চুজ করব যে কোম্পানিটা আসলে এই 8.5%-এর বেশি আর্ন করতেছে। তো 8.5%-এর বেশি যদি আপনি আর্ন করতে যান তাহলে আপনার পি রেশিও দাঁড়াবে হলো কমপক্ষে 12। যদি 12 থাকে একটা পি রেশিও তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ এই কোম্পানিটা একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আছে। 12 অথবা 12-র কম থাকতে হবে। যখনই 12-র বেশি চলে যাবে তখন কিন্তু আপনার এই যে আর্নিং ইল্ড সেটা কিন্তু কমে যাবে। অর্থাৎ আপনার আদর্শ মান যদি আপনি ধরেন তাহলে একটা কোম্পানির আর্নিং হিসাবে এটার পি রেশিও 12 হওয়া উচিত আদর্শ। তো 12-র উপরে যত বেশি হবে এটা বুঝবেন যে স্ট্যান্ডার্ড থেকে তত বেশি দূরে আছে, আর যত কম হবে আপনার জন্য তত বেশি সেফ। তবে এই পি রেশিওই কিন্তু শেয়ার সিলেকশনের ক্ষেত্রে সব কিছু না, এর সাথে আরও অনেক প্যারামিটার আছে। সে সমস্ত প্যারামিটারকে নিয়েই আপনাকে যাচাই বাছাই করে শেয়ারটা সিলেকশন করতে হবে। তো আগে আমরা আমাদের যখন ব্যাংক ইন্টারেস্টটা যখন কম ছিল তখন কিন্তু আমাদের পি রেশিওর স্ট্যান্ডার্ড ছিল 15। আমরা এই লাস্ট যে সুধার নীতি সেই লাস্ট সুধার নীতির আগ পর্যন্ত কিন্তু আমরা 15কে একটা আদর্শ মান ধরতাম। যে কোনো একটা শেয়ারের প্রায় পি রেশিও যদি 15-র কাছাকাছি থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে। কিন্তু সুধার নীতির প্রকাশের পরে যেহেতু ইন্টারেস্টটা বেড়ে গেছে, যখনই ইন্টারেস্ট বেড়ে গেছে তখন কিন্তু আমাদের পি রেশিওর স্ট্যান্ডার্ড মানটা কমে গিয়ে এখন 12-তে অবস্থান করতেছে বর্তমান সুধার নীতি অনুসারে। তো এইটা সম্পূর্ণভাবে বিপরীতমুখী। যখনই ব্যাংক ইন্টারেস্ট বাড়বে তখন আপনার আদর্শ মান যে পি রেশিও সেটা কিন্তু কমবে। আবার যখন ব্যাংকের সুদ হার যখন কমবে তখন কিন্তু আদর্শ মান পি রেশিওটা কিন্তু বাড়বে। অর্থাৎ এইটা সরাসরি আমাদের ব্যাংক সুদ হার নীতির উপরে ডিপেন্ডেন্ট। তো আমরা কম্পেয়ারটা করি মূলত এই ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্ট এবং আমি যে কোম্পানিকে রান করব সেই কোম্পানির আর্নিং, এই দুটাকে যখন আমি তুলনা করব তখন যেখান থেকে আমার আর্নিং ইল্ডটা বেশি আসবে সেটাই হলো আমার জন্য প্রফিটেবল, তাই না? তো এই কারণেই আমরা মূলত বলি যে সাধারণত এখন বর্তমানে যে সুধার নীতি আছে সেই অনুযায়ী 12 হলো স্ট্যান্ডার্ড। তার কারণ আমাদের এই 12 পি রেশিও যদি আমরা ধরি তাহলে আমাদের আর্নিং ইল্ড আসে 8.5%, যেটা ব্যাংক ইন্টারেস্টের সমান। তো যদি এর চেয়ে এই 12-র চেয়ে যদি পি রেশিও কম থাকে তখন কিন্তু আমাদের আর্নিং ইল্ডটা কিন্তু এই 8.5% থেকে বেড়ে যাবে। অর্থাৎ যত কম থাকবে তত কিন্তু আমাদের জন্য ভালো, আর্নিংটা আমাদের বাড়বে, মানে কোম্পানির আর্নিংটা বাড়বে। হ্যাঁ, আর্নিং বাড়লেই যে আপনি ডিভিডেন্ড আকারে পুরো আর্নিংটা পেয়ে যাবেন বিষয়টা ওরকম না। কারণ পুরো আর্নিং একটা কোম্পানি যখন একটা আর্ন করে একটা পার্সেন্টেজ, পুরাটা কিন্তু আমাদেরকে দেয় না, পুরাটা বিনিয়োগকারীদেরকে দেয় না। হয়তো একটা পার্সেন্টেজ দেয়,
কিছু কোম্পানি বেশি দেয়, কিছু কোম্পানি কম দেয়, ওইটা ভিন্ন প্রসঙ্গ, ওইটা ডিভিডেন্ড ইল্ডের বিষয়, ওইটা আমি পরে আলোচনা করব। কিন্তু মূল যে বিষয় আপনারা যে প্রশ্ন আমাকে করছেন যে আমাদের আদর্শ পি রেশিও কত হওয়া উচিত, এটা আপনাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখালাম। এই যে ক্যালকুলেশনটা হলো এইটা, যে যেহেতু ব্যাংকের পি রেশিও, ব্যাংকে এফডিআর করলে আপনি যে টাকাটা সেখানে বিনিয়োগ করতেছেন, তো যে পরিমাণ আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটার পি রেশিও যেহেতু 12.5, সেটার পি রেশিও যেহেতু 12 আসে, অর্থাৎ আর্নিং ডিভিডেন্ড 8.5%, সেই তুলনায় যখন পি রেশিও 12 থেকে কম হবে কোনো কোম্পানির, সেইটা বেটার। কোনো কোম্পানির আর্নিং ইল্ড যদি 8.5%-এর বেশি হয় সেইটা বেটার। তো এই হলো আমাদের আদর্শ মান নির্ধারণের পদ্ধতি। তো এটা আমি আপনাদেরকে জানালাম, অনেকে জানতে চেয়েছিলেন তাই। তো এই ছিল মূলত আজকে আমাদের পি রেশিও নিয়ে আলোচনা। তো যারা জানতে চেয়েছিলেন প্রশ্নগুলা, যে পি রেশিও কি, পি রেশিও কেন গুরুত্বপূর্ণ, পি রেশিও কিভাবে হিসাব করা হয়, আদর্শ পি রেশিও কত হওয়া উচিত, এই সমস্ত বিষয়গুলো এখানে কভার করার চেষ্টা করছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্সের যে মুভমেন্ট সেটা নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি। যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান আপনারা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক পাবেন হলো আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, সেই ডিসক্রিপশনে গেলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন।